নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাকে আরও একটি নতুন গল্পে স্বাগত জানাই। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেওয়া প্রেতপুরী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম উত্তরপ্রদেশের জৈনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গের রাজ্যস্থিত উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে 1932 সালে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা ভূতের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেতপুরী। গল্প পাঠে বাপি। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চেপে বসল। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বরদা এসে উপস্থিত হলো। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল, আইয়ে আইয়ে বরদা বাবু, আইয়ে। বরদা ছাতাটা মুড়িয়ে এক কোণে দাঁড় করিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এ ভরা বাদর মোহ শাওন শূন্য মন্দির মোর। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি চলে গেলেন। অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকিয়ে বসেছিল। বলল, তাই বলে আমাদের জ্বালাতে চলে এসেছ? বরদা ওদিকে কর্ণপাত না করে বলল, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মিনিট 2 নীরব থেকে বুক পকেট থেকে একটা সিগারেটের বাক্স বের করে সিগারেট ধরিয়ে বলল, আজকে বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সারলে। অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, একটু একটু নিশ্চিন্তে যে ক্লাবে বসবো তার জন্যেই। আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নেড়ে বলল, আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার স্বত্বাধিকারী কারোর মুখে করুণার কণামাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠে বলল, অমূল্য অমূল্য বলছি, কপালে লিখিতং ঝাঁটা কোন শালা কিং করিষ্যন্তি। বরদার গল্পটা শুনেই যাও, বুঝলে ভাইয়া? অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করল, বেশ কয়েক বছর আগেকার কথা। সেবারও এমনি নিদারুণ বর্ষা। ভাসছে বিশাল বিল খাল। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে। আমাদের কারোর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তারপর বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সেখানে পায়ে হেঁটে কনের বাড়ির দিকে যাত্রা করলাম, কারণ জানা গেল মধ্যে একটা পুল ভেঙে গরুর গাড়ি যাওয়ার পর্যন্ত উপায় নেই। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম কাদায় ডেবে গেল। দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্ন ভাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়িতে উপস্থিত হলাম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকেই চেনা গেল না। কেবল মেসোমশাই গোপ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে খিচোচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেললুম। এই একক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। আহার অন্তে
কিন্তু বেশ কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, বরং ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াগড়ি দিতে ইচ্ছে হলো, কিন্তু তার ঘটে উঠল না। শুধু শীর্ণদেহ ন্যায়রত্ন মশাই কোনো মতে এক কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন, আর সকলে পান্তামাক খেয়ে গল্পগুজবে সময় কাটাতে লাগলো। একদিকে জোনা কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জালনার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম, দিনের বেলা তো যা হোক করে হলো, রাত্রেও কি কোনো ব্যবস্থা আছে নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমানোর কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘরে আলো জেলে শালি আর দিদা শাশুড়িদের সঙ্গে রসিকতা করে কাটাবেন, কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেওয়ার তো কোনো দরকারই নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলুম, এই যে শুনছেন, বলছিলাম রাত্রে শোয়ার ব্যবস্থা কীরকম? তিনি বললেন, পাড়াগাঁয়ে ভাড়া বাড়ি পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটা সংগ্রহ করা গিয়েছে। আর একটা ঘর আছে, তাতে জিনিসপত্র রাখা আছে, রাত্রিরে খালি করে দেওয়া হবে। শুনে বড় ভরসা হলো না। 20 জনের শোয়ার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়ি ধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি ছোট পাঁকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো বোধ হয় না। দরজা জানালা সবই বন্ধ। আগে বোধ হয় বাড়িখানা হলদে রং ছিল, এখন সবুজ হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালের কোথাও কোথাও চুনবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলুম, বলছি ওই বাড়িটি কার? ভদ্রলোকটি হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বে ওই বাড়িটিতে এক ভদ্রলোক ছিলেন, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন, কিন্তু কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। জানেন, তার স্ত্রী খুব সতী ছিলেন, তাই বছর 3 আগে তিনি স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। সেই আঘাতে, এই আঘাত সত্যি নাকি ভণ্ডামি ও বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে গালে একটি চপাটাঘাত করে বাড়ি চলে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে অবশ্য কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠে কোথাও নাকি লুকিয়ে আছেন। গ্রামের কেউ তাকে অন্ধকারে রাত্রিরে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 জন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রিরে ভয় পেয়েই পালিয়ে আসে। তারা বলে বাড়িতে নাকি ভূত আছে। গল্পটা শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারোর কি আপত্তি হবে? ভদ্রলোকটি বললেন, না না মশাই, আমাদেরও সব সাহস হবে না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপারটা কি জানতে চাইলে, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যের আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলুম। বাড়িতে
তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতসেঁতে ভিজে একটু দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ঘরে ঢুকল। দেখলাম মেঝের উপরে প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়ে রয়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ, আসবাবের মধ্যে একটি পুরনো পোকায় খাওয়া খাট, আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, আজ রাত্রে আর শোয়ার দরকার হবে না, তাস ফাঁস খেলে কাটিয়ে দেওয়া যাবে। ভদ্রলোকটি সঙ্গে ছিলেন। তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাস ফাঁসই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলবে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রের শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। রাত 10:30টার পরে খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলাম। সন্ধ্যার পর আবারও বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনও সমানভাবে চলছে। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজার খিল লাগিয়ে দিলাম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা আগে থেকেই বন্ধ ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল। বায়ু অভাবে একটু গরম বোধ হলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ আর ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলুম। জানলা খুলে ফিরে আসতে পাশের দেওয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকেও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গিয়েছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল। গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে রয়েছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলমারিটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে হতে লাগলো। 2-1 বার গায়ে কাঁটাও দিল, কিন্তু বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলেই হোক বা ভয়বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। রাত্রি বোধ করি তখন 2 কি 2:30 হবে। হঠাৎ কানের কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধড়মড় করে বিছানা থেকে উঠে বসলাম। দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে কপাটে ঘা মারছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনিত এই নিশ্চিত উল্লাস ঝনঝন শব্দে সমানভাবে আওয়াজ চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটি বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বৃষ্টিপাত, ভিতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না। মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়লাম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকার এর চেয়ে ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কাণ্ড শুরু হবে
তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরলাম। ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপরে মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটি ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে কিছু যেন কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ সেটা ধরতে পারলাম না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকেই তাকিয়ে রইলাম। আবার বিদ্যুৎ। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমানভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছেন। আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যেই আলমারির ভিতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলাম। বাইরের লোকটা সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি শব্দ বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণে সয়ে গিয়েছিল। থামতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আবার আবার থামে কেন? শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেল। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়াত ধরে টানতে লাগলো। জানলার ঘুণ ধরা পচা কাঠ ভেঙে গিয়ে গড়াত দুটো বার হয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গেই কাঁদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, কে তুমি? নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেওয়াই হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, এই এই তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল, জানো 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে। আমারে একটু মদ দিতে পারো? হ্যাঁ, বেশি না 1 গ্লাস দাও না। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের দুর্নিবার পিপাসায় লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উকি মারছিল। আমি বললুম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল। শেষে মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ির মালিক। নিজের মেয়েরে খুন করে পালায় যাই। গোমাস্তাকিটি করতাম। একদিন ঝগড়া করে চলে এলো। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বলল,
বাবা বাবা খেলা করতে করতে পায়ের মলটা গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম, আর খুঁজে পাচ্ছি না। মাথায় মাথায় রাগ চড়ে গেল মাথায়। মারলুম, আমি মারলুম মেয়েটারে এক শহর। আমার মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। আমার মেয়েটা মরে গেল সেখানেই। সেই থেকে পুলিশের ভয়ে ভয়ে পালায় বেড়াচ্ছি। মরুকে মেয়েটা মরুকে, যাকে ও মরেছে মরুকে। কিন্তু ওর মল কগাছা তো কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, কোথায় যে রাখলো। এই বলে লোকটা আলমারির দিকে একবার ছুটে গেল, খালি বোতলগুলো পেরে মাটিতে আঁচড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত চিৎকার করে যে পথ দিয়ে এসেছিল সেই পথে বেরিয়ে গেল। মলগুলো খুঁজে পাচ্ছি না, মলগুলো খুঁজে পাচ্ছি না, মলগুলো কোথায় গেল মলগুলো। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাচের কপার দুটো সজোরে শব্দ করে উঠল, ঝনঝন ঝনঝন ঝনঝন। বরদা নীরব রইল। অমূল্য শেষ করে বলল, ব্যাস এই গল্প, খালি ঝনঝন ঝনঝন ঝনঝন। বরদা বলল, আরও একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গিয়েছে। আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। কমেন্টস বক্সটি খোলা রইল আপনাদের মতামত দেওয়ার জন্য। আজকের গল্প এই পর্যন্তই। আবারও আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প বাবুর পাঠশালার সাথেই থাকবেন।